হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি বিমল করের লেখা কিকিরার গল্প নিয়ে। অনেক দিন পর কিকিরাকে নিয়ে এসেছি। দেখুন গল্পটি শুনে আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে গল্পের শেষে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক শ্রী বিমল করের লেখা কিকিরা সমগ্র থেকে নীল বানরের হার। আজ পড়ছি প্রথম পর্ব, মুখোমুখি দেখা। আরে রায়বাবু যে! কিকিরা হাসলেন। পরিচিত জনকে দেখলে কিকিরা ডান হাতটা বাড়িয়ে দিয়ে অন্যজনের হাত ধরে ফেলেন। এটা তার অভ্যেস বরাবরের। নন্দবাবু, অনেক দিন পরে দেখা, কেমন আছেন? নন্দবাবুর হাত আলগাভাবে চেপে ধরে কিকিরা বললেন, ঠিকই আছি। আপনি কেমন আছেন? সেই কবে কানাই দত্তের মেয়ের বিয়েতে আপনাকে দেখেছিলাম। বছর 4-5 হয়ে গেল। তারপর আর দেখা সাক্ষাৎ নেই। এদিকে আসেন না? কিকিরা হালকা গলায় বললেন, কমই আসা হয়। এক আধবার ভেবেছি আপনার সঙ্গে দেখা করে যাই, হয়ে ওঠেনি। আজ তাহলে ছাড়ছি না। আসুন, দোকানে বসে একটু চা খাবেন, গল্প গুজব হবে। সামান্য তফাতেই নন্দবাবুর দোকান। এখান থেকেই সাইনবোর্ড দেখা যাচ্ছে, দাস অ্যান্ড কোং। তলায় ছোট হরফে লেখা ডিলার্স ইন ওল্ড ফার্নিচার্স। তার তলায় ইএসটিডি 1928, মানে 1928 সালে প্রতিষ্ঠা হয়েছিল দোকানটির। কিকিরা নন্দবাবুর দোকান সম্পর্কে অল্প বিস্তর জানেন। এককালে চেনা জানা বন্ধুত্ব ছিল। দোকানে বসে আড্ডাও মেরেছেন। দোকান দিয়েছিলেন নন্দবাবুর বাবা। ভদ্রলোক সেকালের বিখ্যাত এক সাহেব কোম্পানির আসবাবপত্রের দোকানে কাজ করতেন। হরেক রকম নকশা বুঝতেন, কাজ জানতেন, কাঠ চিনতেন। সেই কোম্পানি অন্য হাতে চলে যাওয়ার পর নন্দবাবুর বাবা নিজেই দাস কোম্পানির দোকান খোলেন। অবশ্য সাবেকি আসবাবপত্র কেনা, নিলাম থেকে তুলে আনা, ছোটখাটো মেরামতির কাজ, নতুন করে রং পালিশ, এর বাইরে অন্য কিছুতে হাত দেননি। পুরনো আসবাবপত্র নিয়েই ছিল তার ব্যবসা। ভালোই চলত। তখনকার দিনে সাবেকি আর সাহেব বাড়ির টেবিল, চেয়ার, আলমারি, দেরাজ, সাজ আয়নার ওপর মানুষের ঝোঁক ছিল। পছন্দও করত। শখের জিনিস সস্তাও পড়ত তুলনায়। নন্দবাবুর বাবা মারা যান প্রৌঢ় বয়সেই। বাবা বেঁচে থাকতেই উনি দোকানে গিয়ে বসতেন। বছর 25 বয়স থেকে মোটামুটি 10-12 বছর বাবার সঙ্গে দোকানে কাটানোর পর নন্দবাবু একা হয়ে গেলেন। তখন তার বয়স 50-এর এপারে, 55-র মতো। দোকানের দিকে হাঁটতে হাঁটতে কিকিরা নন্দবাবুকে বললেন, দোকান ছেড়ে এই শেষ দুপুরে আপনি কোথায় গিয়েছিলেন মশাই? নন্দবাবু ঘাড় ঘুরিয়ে তাকালেন। থানায়। থানায়? কিকিরা অবাক। নন্দবাবু বললেন, রাগের মাথায় থানা পর্যন্ত গেলাম। থানার একজনকে চিনি, ধীরেন মজুমদার। তা থানার সামনে গিয়েও কেমন মনে হলো, ঝট করে একটা কিছু করে ফেলা কি ভালো হবে? থানা পুলিশের ঝঞ্ঝাটও অনেক, পরে ঠেলা সামলাতে প্রাণ বেরিয়ে যাবে হয়তো। কিকিরা কিছুই বুঝলেন না, নন্দবাবুকে দেখছিলেন। নন্দবাবুর পুরো নাম নন্দদুলাল দাস। বছর 55 বয়স হলেও বয়সের তুলনায় আরও সামান্য বেশি মনে হয়। সেটা তার চেহারার জন্য। মাঝারি মাপের গড়ন হলেও মাথায় প্রায় চুল নেই। যা আছে তার অর্ধেক সাদা। চৌকোনো মুখ, গালের হাড় স্পষ্ট, তামাটে রং গায়ের। চোখে আপাতত খানিকটা বিরক্তি। নন্দবাবুকে রুক্ষ না হোক শুকনো দেখাচ্ছিল। গায়ে শার্ট, পরনে ধুতি। উনি বেশিরভাগ সময়ে সাদা শার্টই পরেন। পরনের ধুতি মিলের। দোকানের সিঁড়িতে পা দিয়ে নন্দবাবু বললেন, আসুন। কিকিরা মাথা নাড়লেন। চলুন। ফুটপাত ঘেঁষে দোকান। বিশাল নয়, আবার ছোটও নয়। এই দোকানের কোনো বাহার নেই। লম্বাটে দোকান ঘর, চারপাশে পুরনো আসবাবপত্র।
টেবিল, দেরাজ, ড্রেসিং টেবিল, আর্মচেয়ার, কাঠের দোলনা, ঘোড়া, আলমারি, খাট, বুককেস, এইসব। অনেক জিনিস আলগা করে খুলে রাখা, যেমন খাটের মাথা আর পায়ের দিক, পাশের লম্বা কাঠ, ড্রেসিং টেবিলের আয়না, টেবিলের মাথা বা টপ খুলে না রাখলে জায়গা হওয়ার উপায় নেই। প্রায় গুদুম মতন এই দোকানেরই একপাশে বসে জনা দুই কারিগর কাজ করছে। ছোটোখাটো সারাই পালিশের কাজ। কম বয়সের একটা ছোকরা ফরমাস খাটছিল। দোকানের মধ্যে রং, পালিশ, টারপিন তেলের গন্ধ, ঠাসাঠাসি কাঠকুঠোর চাপা গন্ধ তো আছেই। ওরই মধ্যে দোকানের সামনে দিকে নন্দবাবুর বসার চেয়ার টেবিল। টেবিলে বিশেষ কিছু নেই, খাতাপত্র 2-4টে, স্কেল, মেজারমেন্ট টেপ, একটা ডেস্ক ক্যালেন্ডার, টেলিফোন, পেপার ওয়েট। মাথার ওপর দেওয়াল কুলুঙ্গিতে তামার গণেশ, লক্ষ্মীর পটও ঝুলছে এক পাশে। শুকনো ফুল, ধূপের কাঠি সবই নজরে পড়ে। নন্দবাবু বললেন, বসুন রায়বাবু, পাখাটা চালিয়ে দিই। বলে টেবিলের মাথার ওপর ঝুলন্ত পাখাটা চালিয়ে দিলেন। বেশ গরম পড়ে গেল, কি বলুন? নন্দবাবুর টেবিলের উল্টো দিকে 2টি মাত্র কাঠের চেয়ার। কিকিরা চেয়ার টেনে বসলেন। বললেন, ফাল্গুন মাস শেষ হয়ে গেল, গরম তো পড়বেই। চা আনতে বলি, তার আগে একটু ঠান্ডা কিছু খাবেন? না না, চা হলেই চলবে। শুধু চা? কতদিন পরে দোকানে এলেন, একটু কিছু তো মুখে দেবেন, 2টো সন্দেশ অন্তত। বলে নন্দবাবু আর অপেক্ষা করলেন না জবাবের। ছোকরা গোছের লোকটিকে ডাকলেন। গণেশ, ভালো করে 2 কাপ চা, স্পেশাল। আর এর জন্য শ্যামের দোকান থেকে ভালো সন্দেশ আনবে, টাকা নিয়ে যাও। গণেশ চলে গেল। কিকিরা দোকানের চারপাশে তাকাতে তাকাতে বললেন, কেমন চলছে ব্যবসাপত্র নন্দবাবু? মুখে বললেন, কিন্তু মনে মনে তার ধারণা হলো আগে যতটা সাফসুপ তকতকে দেখেছেন দোকানটা, এখন আর ততটা নয়। এককালের মোটামুটি চলতি দোকান পড়তির অবস্থা হলে যেমন দেখায়, সেই রকমই দেখাচ্ছে। নন্দবাবু বললেন, ওই যে বললাম টিকে আছি, তাই কোনোভাবে বেঁচে আছি। সেসব আগের দিনের কাস্টমার কোথায়? কে আর পুরনো জিনিসের কদর বুঝবে? চোখেও দেখিনি, ভালো মন্দ বোঝার ক্ষমতাও নেই। কার তো চেনেই না, খানদানি জিনিসের মর্যাদাও বোঝে না। আজকাল যত সব ফিনফিনে ওপর চকমকের দিন। গলায় ক্ষোভ ও হতাশা লুকোবার চেষ্টা করলেন না নন্দবাবু। একটু থেমে আবার বললেন, ফার্নিচারের দোকান তো কম নেই কলকাতায়, শয়ে শয়ে। সবই মডার্ন, মানে সস্তায় কিস্তিমাত করে খদ্দেরের গলা কাটা। আমার মশাই ওদিকে হাতে খড়ি হলো না, বাবা যেখানে বসিয়ে গেলেন সেখানেই থেকে গেলাম। বলতে বলতে নন্দবাবু পকেট থেকে সস্তা সিগারেটের প্যাকেট আর মামুলি লাইটার বার করে এগিয়ে দিলেন কিকিরাকে। কিকিরা সিগারেট নিলেন, ধরালেন। অন্যমনস্কভাবে রাস্তার দিকে তাকালেন। ফুটপাতের ওপাশে ছায়া পড়েছে, ওপারে এখনো ফাল্গুন মাসের রোদ। তেজ হয়তো সামান্য কমে এসেছে। বিকেল প্রায় 4টে। গরম পড়ে আসছে, হাওয়ায় দক্ষিণের ছোঁয়া আছে সামান্য, এলোমেলো। এপার থেকে ওপারে তাকালে অন্যদিকের ফুটপাত ঘেঁষা দোকানগুলো দেখা যায়। একটা দোকান জুয়েলারির, পাশে চশমার দোকান, তার গায়ে গায়ে হোশিয়ারি স্টোর্স, এক চিলতে পান সিগারেটের খুপড়ি, কোল্ড ড্রিঙ্কসও সাজানো আছে। 2 ফুটপাতের মাঝখানে ট্রাম লাইন। কলকাতা শহরের উত্তর ঘেঁষে এই দোকানটাকে যেন এক টেরে দেখায়। অবশ্য কিকিরা জানেন, নন্দবাবুদের পৈতৃক বাড়ি এই পাড়াতেই। ওর বাবা যখন দোকান করেন নিজের সুবিধে অসুবিধে বুঝেই করেছিলেন। আর তখন বছর 70 আগে এইসব অঞ্চল ছিল অন্যরকম, ভিড় ভাড়াক্কা নেই, অনেক নিরিবিলি। নন্দবাবু কি যেন বললেন, অন্যমনস্ক থাকায় কিকিরা খেয়াল করেননি। তার চোখ ছিল ফুটপাতের অন্যদিকে। একটা আধমরা হেলে পড়া গাছ থেকে পাতা ঝরে পড়ছিল, শুকনো পাতা। ট্রাম চলে যাচ্ছিল। কিছু বললেন? কিকিরা বললেন,
আপনি এখন আছেন কোথায়? কিকিরা নিজের আস্তানা জানালেন। হেসে বললেন, এবার ভাবছি ঠিকানা পাল্টাবো। ওখানে বছর কেটে গেল, বদল দরকার। নন্দবাবু হেসে বললেন, আপনি তো বরাবরই ঠাঁই পাল্টান। তা এখন করছেন কি? আগেই তো ম্যাজিক ছেড়েছিলেন। বেকারই বসে আছি বলতে পারেন। হাতে টুকটাক কাজ পেলে করি। আমারও চলে যাচ্ছে কোনো রকমে। আপনার চেয়ে খারাপ ছাড়া ভালো নয়। নন্দবাবুও সিগারেট ধরিয়েছিলেন। এক মুখ ধোঁয়া গিলে বললেন, এই দোকান আমি আর যে কদিন আছি তারপর উঠে যাবে। আমার ছেলের মতিগতি আলাদা। সে বেটা চাকরি বাকরির দিকে ঝুঁকছে, পরীক্ষা দেয় আর হাঁ করে বসে থাকে কবে গাছের ফল তার মুখে এসে পড়বে এই আশায়। এমনিতে নিরীহ বেচারি গোছের, ব্যবসা তার লাইন নয়, পারবেও না। যা পারে সেটা করাই ভালো। তা আপনি হঠাৎ থানায় যাচ্ছিলেন কেন, তা তো বললেন না। গণেশ মিষ্টি নিয়ে এলো। এনে একটা কাচের প্লেট ধুয়ে মুছে সন্দেশ আর জল এনে টেবিলের সামনে রাখলো। কিকিরা বললেন, আপনি? না না, আমার টিফিন হয়ে গিয়েছে। মিষ্টি আমার বারণ। ব্লাড সুগার ধরবো ধরবো করছে, মার্জিন লাইন সামলে থাকতে হয়। বাড়ি থেকে টিফিন আনি, ময়দা দুটো রুটি, সবজি, শসার কুচি। নিন আপনি। বলে কয়েক মুহূর্ত থামলেন। তারপর বললেন, দোকান সামলাতে এমনিতে মেজাজ ভালো থাকে না, তার উপর একটা ছোকরা জানি না চিনি না আমার দোকানে ঢুকে হম্বিতম্বি করে গেল। কি চোটপাট রাস্কেলের। কিকিরা অবাক হয়ে বললেন, সে কি, হঠাৎ দোকানে ঢুকে? জানি না মশাই। নন্দবাবু বিরক্তির সঙ্গে বললেন। রেগে উঠেছিলেন ভদ্রলোক। আমি করি ব্যবসা, চুরিও নয় ডাকাতিও নয়। কোন সেকেলে বনেদি বাড়ির অবস্থা একেবারে পড়ে গিয়েছে। শরিকি ঝগড়ায় ভাগ বাটোয়ারায় ছিটকে ছটকে টুকরো টুকরো। কে কোথায় তার দু তিন পুরুষের আগলানো জিনিসপত্র বেচে দিচ্ছে একটা একটা করে, এসব খোঁজ খবর আমায় রাখতে হয়। আমার অবশ্য ফার্নিচারের ব্যাপার, খাট, আলমারি, দেরাজ, ড্রেসিং টেবিল এসব নিয়ে কারবার। তেমন কিছু পেলে কিনে নি। দু তিনটে কোম্পানি আছে, হফতায় হফতায় নিলাম ডাকে। তার বেশিরভাগই সাহেব বাড়ির ফার্নিচার। তাও কেনার চেষ্টা করি, তারপর দোকানে এনে মেরামত রং পালিশ করে এখান থেকে বেচবার চেষ্টা করি। এই তো আমার ব্যবসা। কিকিরা জানেন সবই। এক টুকরো সন্দেশ মুখে দিয়ে বললেন, ছোকরা এসেছিল কেন? কেন এসেছিল? এসেছিল তার ছোট দাদুর বাড়ি থেকে আমি যে আলমারিটা কিনে এনেছি সেটা ফেরত নিতে। কেন, আপনি তো কিনে এনেছিলেন। আলবাত, নগদ 2,500 টাকা দিয়ে রসিদ লিখিয়ে কিনে এনেছি। কবে? এই তো হালে, দিন আসতে কাগে। ছোকরা জানে না? বলছে তো আগে জানতো না, সবে জেনেছে। তার মানে আগে জানতো না, এখন জেনেছে, ব্যাপারটা কি? বলল সে তখন বাড়িতে মানে কলকাতায় ছিল না, থাকলে আলমারি বেচতে দিত না দাদুকে। কোথায় ছিল? দীঘা। বেড়াতে গিয়েছিল বুঝি? কে জানে। তিরিক্ষি মেজাজে নন্দবাবু বললেন, বারফারটাই অনেক। বলল দীঘার একটা হোটেলের কাজ নিয়ে ব্যস্ত, কলকাতায় থাকতে পারছে না। ও যদি বাড়িতে থাকতো আমি নাকি ধাপ্পা মেরে ভুলিয়ে ভালিয়ে বুড়ো মানুষের কাছ থেকে ওই আলমারি কিনতে পারতাম না। চায়ের দোকান থেকে চা দিয়ে গেল। ধোয়া মোছা পরিষ্কার কাপ, প্লেটও দিয়েছে। বোঝাই যায় নন্দবাবুর কথা মতো স্পেশাল করে বানানো। ওর চা আলাদা করে সামনে রাখলো, মানে ভদ্রলোকের বোধহয় চিনির বরাদ্দ নেই, বা নামমাত্র। কিকিরা চায়ের কাপ টেনে নিলেন। তার নাক গলাবার কথা নয়, তবু কেমন কৌতূহল বোধ করছিলেন। চুরি চামারি ঠক জোচ্চুরি নয়, দাম মিটিয়ে একটা জিনিস কিনে এনেছেন নন্দবাবু। তাহলে দোকানে এসে অন্যায়ভাবে তাকে শাসানোর মানে কি? কেন শাসাবে? ছোকরা ঠিক কি বললো আপনাকে? কিকিরা জিজ্ঞেস করলেন। বলল 7 দিনের মধ্যে আলমারি ফেরত দিয়ে আসতে, নয়তো এই দোকান ছাই হয়ে যাবে। বাহ, মগের মুলুক নাকি?
মশাই, আমিও তো তাই বললাম। রাস্কেল কি বললো জানেন? বলল, হ্যাঁ মগের মুলুকি, দোকানি শুধু জ্বালিয়ে দেব না, আপনার অন্য ক্ষতিও হতে পারে। তার মানে মারধর? হবে। বলে ভেতর দিকটা দেখালেন। ওই তো আমার কর্মচারীরাও ছোকরার হল্লা শুনেছে। কিকিরা বুঝতে পারলেন ব্যাপারটা একেবারে তুচ্ছ হলে নন্দবাবু রাগের মাথায় থানার দিকে পা বাড়াতে যেতেন না। রাগী হোক অথবা ভয় কিংবা উত্তেজনা তাকে বিচলিত করেছিল। শেষ পর্যন্ত অবশ্য তিনি থানায় যাননি। চায়ের কাপে বার দুই চুমুক দিলেন কিকিরা। ট্রাম রাস্তার দিকে দেখলেন কয়েক মুহূর্ত, পরে মুখ ফিরিয়ে নন্দবাবুর দিকে তাকালেন। আর আপনার টাকা 2,500 ফেরত দিয়ে দেবে। আচ্ছা, আলমারিটা আপনি কাদের বাড়ি থেকে কিনেছিলেন? হাতিবাগানের বিশ্বাস বাড়ি থেকে। বনেদি বাড়ি, দুপুরুষ হেসে খেলে কাটিয়েছে। ইংরেজ আমলে বারবারন্ত হয়েছিল খুব। 5 রকম কারবারে কামিয়েছিল অনেক। যাতেই হাত দেয় তাতেই সোনা উঠে আসে। 3 পুরুষে এসে ভাঙন, শরিকি ঝগড়া, কোর্ট কাচারি, ঘর বাড়ি ভাগাভাগি। দেখতে দেখতে ওই বাড়ির এমন দৈন্যদশা হলো যে আর চেনা যায় না। কিকিরা অনুমান করতে পারছিলেন এমন বাড়ি তিনিও 2-10টা দেখেছেন বইকি এই কলকাতা শহরে। ভাঙা চোরা পলেস্তরা খসা, চুনবালি ঝরে পড়া, বিবর্ণ আধো অন্ধকার বাড়ি, ধুলোয় ময়লায় ভরা। দরজা জানলা হয় হেলে পড়ছে, না হয় তার আর অস্তিত্ব নেই। কেউ যদি মনে করে এগুলো ইট কাঠের ভগ্নস্তূপ, তবে তাকে তেমন দোষ দেওয়া যায় না। চা খেতে খেতে কিকিরা বললেন, আলমারিটার খবর পেলেন কেমন করে? খবর খবর আমাদের রাখতে হয়, কানে আসে। সব ব্যবসারই নিজের একটা ধরন থাকে রায়বাবু। বিজনেস করব ওল্ড ফার্নিচারের, আর খোঁজ খবর রাখবো না কোথায় কি বেচা কেনা চলছে, কোথায় কি পাবো, তাই কি হয়? মাথা হেলালেন কিকিরা। ঠিক কথা। বললেন, বিশ্বাস বাড়ির কোন তরফ? মানে শরিকের বাড়ি থেকে পেলেন ওটা? ছোট সুবর্ণকান্তি বিশ্বাস। সুবর্ণকান্তি নামটি তো বেশ। কিকিরা হাসলেন। ওদের সবাই কান্তি, সজলকান্তি, শুভ্রকান্তি, সুবর্ণকান্তি। নামের সঙ্গে কান্তিটা যোগ করে নেয়, ট্র্যাডিশন। বয়স কত ভদ্রলোকের? মোটামুটি 70। সোনা না হোক, এখনো যার রং গায়ের, পাকা আমের মতন। একসময় যে খুবই সুপুরুষ ছিলেন বোঝা যায়। তা এখন বোধহয় কিছু করেন না। চলে কেমন করে? এই বয়সে আর কি করবেন? আগে একটা দোকান ছিল যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে। গ্রামাফোন রেকর্ড রেডিও বিক্রি হতো। সাজানো গোছানো দোকান। বিক্রি বাটা মন্দ ছিল না, তবে সে দোকান কবেই উঠে গিয়েছে। পড়তি অবস্থায় মানুষের যেমন করে চলছে সেভাবেই চলছে, কুড়িয়ে বাড়িয়ে এটা ওটা বেচে দিয়ে। উনি আর বাইরে বড় একটা যান না। আর্থারাইটিসে একেবারে কাবু। তার উপর চোখ নিয়ে ভুগতে ভুগতে এখন প্রায় অন্ধ হয়ে পড়েছেন। এই ভরসা। চা শেষ করলেন কিকিরা। যে ছোকরা আপনার দোকানে এসেছিল সে কেমন নাতি? মানে ছেলের তরফে না মেয়ের? ওর ছেলে নেই, 2টি মেয়ে শুনেছি। এটি কোন মেয়ের ছেলে আমি জিজ্ঞেস করিনি। কথাবার্তায় মনে হলো বড় মেয়ের ছেলে। মেয়ে বাবার কাছেই থাকে, বিধবা। কিকিরা মনে মনে যেন ব্যাপারটা গুছিয়ে নিলেন। তাহলে ছোট দাদু কেন? শুধু দাদু বললেই তো হতো। ও ওদের ব্যাপার। বড় দাদু এখনো বেঁচে, সেজো মারা গিয়েছেন। হয়তো ছোট বলে ছোট দাদু বলে। কিকিরা দোকানের ভেতরটা দেখলেন একবার। কর্মচারীরা কাজ করছিল, কথাও বলছিল নিজেদের মধ্যে। নন্দবাবু, 2,500 টাকা দিয়ে আপনি যে আলমারিটা কিনেছেন সেটা আপনি মোটামুটি কি দামে বেচতে পারবেন বলে মনে করেন? নন্দবাবু একটু ভাবলেন, বললেন, মেরামতির কাজ আছে সামান্য, তার উপর রং পালিশ। তা তেমন খদ্দের পেলে 7-8 হাজার। আসলে কি জানেন রায়বাবু, এসব জিনিসের খদ্দের আজকাল টপ করে পাওয়া যায় না। 6 মাস 1 বছর হয়তো পড়েই থাকলো দোকানে।
গ্যাট থেকে যে টাকাটা আগাম গেল মেরামতির খরচ, সব মিলিয়ে যা দাঁড়ায়, তার ওপর 1,000-2,3 না রাখলে আমার চলে কেমন করে। আপনাকে মিথ্যে বলবো না, আগের দিন হলে যখন শখ শৌখিনতা ভালো মন্দ লোকে বুঝতো, তখনকার বাজার হলে আমি 10-12 হাজার কামিয়ে নিতে পারতাম। কিকিরা বোধহয় সামান্য অবাক হলেন। 10,000? অবাক হবার কি আছে মশাই, কাঠ তো স্টিল নয়, কারখানায় তৈরি হয় না। ভালো কাঠের দাম সোনার মতন। 10,000 কেন, 12-14 হতে পারত, কিন্তু আজকাল আর তেমন খদ্দের পাবো কোথায়? দামি আসবাব বলুন। বলতে ও কি এখনকার জিনিস? ল্যাজারাস কোম্পানির নাম শুনেছেন? ফার্নিচারের কারবারে 1 নম্বর ছিল তখন। তারপরেই লিসা কোম্পানি, ওদের ঘরের জিনিস, কাঠ বাইরের, টিক, ডিজাইন বিলেতি। আলমারির একটা পাল্লায় ফুল সাইজ আয়না, ওই আয়না এখন পাওয়া যাবে। ইতালিয়ান গ্লাস, বেলজিয়ান নয়। আয়নার চারপাশে ফ্রেমিং, লতা পাতার কাজ করা, যেমন সুন্দর তেমনই সূক্ষ্ম। জিনিসটা বড় ভালো রায়বাবু। আছে এখানে, দেখতে পাবো? নেবেন নাকি? নন্দবাবু হালকাভাবে বললেন। কি যে বলেন, আমার কি 10,000-এর পুঁজি আছে? ওই একটু চোখের দেখা দেখতাম। আরে ঠাট্টা করছিলাম। বলে হাত তুলে দোকানের ভেতর দিকের একটা জায়গা দেখালেন আঙুল দিয়ে। ওই যে পলিথিন দিয়ে ঢাকা দেওয়া আছে, চলুন দেখবেন। উঠে পড়লেন চেয়ার সরিয়ে। নন্দবাবু কিকিরাকে নিয়ে কয়েক পা এগিয়ে গেলেন। শ্রীকুমার, পলিথিনটা নামিয়ে দাও তো। শ্রীকুমার পালিশের কাজ করছিল, উঠে এসে পলিথিনের শিটটা সরিয়ে দিল। কিকিরা দেখলেন আলমারিটা দেখার মতনই, পুরনো বলে বাইরের ঝকঝকে ভাবটা নেই, কাঠেও ময়লা ধরে, তবে এক নজরেই বোঝা যায় মামুলি আসবাব এটা নয়, সত্যিই সুন্দর। হিসেব করে গড় নকশা, হাতের কাজ দেখে বোঝা যায় পাকা মিস্ত্রিদের হাতে তৈরি আসবাব। বনেদিয়ানার একটা চেহারা রয়েছে আলমারিটার গায়ে। কিকিরার মনে হলো মাথার দিকে ওটা 6 ফুটের মতন, চওড়ায় 3-এর কাছাকাছি। ভেতরের দিকটা যাকে ডেপথ বলে মন্দ হবে না। আপাতত মরা মরা রং দেখেও অনুমান করা যায় ওটা মেহগনি রঙেরই ছিল। আলমারির আয়নায় নিজেদের চেহারা দেখতে দেখতে কিকিরা বললেন। খাঁটি জিনিসই বটে নন্দবাবু, কিন্তু আয়নার তলার দিকের কাজটা ফেটে গিয়েছে না? হ্যাঁ, ওই কাজ তো আর পাল্টানো যাবে না, দেখি কিভাবে ম্যানেজ করতে পারি। ভেতরটা একবার দেখা যায় না? কেন যাবে না? বলে নন্দবাবু গণেশকে ডাকলেন। গণেশ, আমার টেবিলের তলার ড্রয়ার থেকে চাবিটা এনে দাও। অন্য চাবি নয়, দেখবে টুয়াইন সুতোয় বাঁধা গোটা 4 বড় ছোট চাবি রয়েছে, সুতোয় একটু লাল রং লাগানো। গণেশ ড্রয়ার হাতড়ে চাবি এনে দিল। নন্দবাবু আলমারির পাল্লা খুলতে খুলতে বললেন, এর আবার ডবল লক সিস্টেম, একটাই খুলবে না। প্রথমে একটা ওপরের দিকের গর্তে, পরে নিচের দিকে, আলাদা আলাদা চাবি। তখনকার দিনে এরকম অনেক আলমারিতেই থাকতো। পাল্লা খুলতে সামান্য সময় লাগলো নন্দবাবুর, চাবির গোলমাল হচ্ছিল। দেখুন, নন্দবাবু বললেন। ভেতরটা দেখুন মশাই, কত স্পেস! একটা তাকে 20-25টা শাড়ি জামা ঢুকে যায় অনায়াসে। উপরের তাকটা দেখছেন? কিকিরা এক দৃষ্টে দেখছিলেন। 4টে তাক, যথেষ্ট জায়গা। ওপরের তাকে 3টি ভাগ, পাশের দুটোয় ড্রয়ার, মাঝখানেরটা ফাঁকা। ওর মধ্যে ছোট বড় লম্বাটে চৌকোনো কয়েকটা খুপড়ি, মানে পকেট। ড্রয়ার দুটোর গায়ে হালকা হাতল পেতলের, চাবির গর্তও রয়েছে। কিকিরা মাথা নাড়তে নাড়তে বললেন, বাহ, দেখার মতন! আপনার নজর আছে নন্দবাবু। 2,500-এ কি জিনিস পেয়ে গিয়েছেন, বরাত ভালো আপনার। নন্দবাবু হাসলেন সামান্য। আরও একটা জিনিস আছে তলার দিকে, আপনি বুঝতে পারবেন না। বোর্ড ড্রয়ার, মানে
কাঠের তক্তা ড্রয়ার, হালকা পাতলা। কথা বলতে বলতে নন্দ আলমারির পাল্লা বন্ধ করে দিলেন। টেবিলে ফোন বাজছিল। নিজেই এগিয়ে গিয়ে ফোন ধরলেন নন্দবাবু। কথা বললেন। কেউ বোধহয় ফার্নিচার ভাড়া নেওয়ার কথা বলছিলেন। ভুল জায়গায় ফোন করেছেন হয়তো। নন্দবাবু বললেন, না, এখানে ফার্নিচার ভাড়া দেওয়া হয় না, পার্ক সার্কাসের দিকে দেখুন। কিকিরা এবার উঠবেন। বললেন, আমি তাহলে আজ চলি নন্দবাবু। যাবেন? আচ্ছা, কি করি বলুন তো, ছোকরাকে আমার একদম পছন্দ হয়নি। কিকিরা ভাবলেন কয়েক মুহূর্ত। বললেন, আমার মনে হয় আপনি একবার হাতিবাগানে যান। যার কাছ থেকে আলমারি কিনেছেন তাকেই বলুন। তারই তো নাতি। যা ঘটেছে বলবেন ভদ্রলোককে। দেখুন না উনি কি বলেন। নন্দবাবু মন দিয়ে শুনলেন। আমিও তাই ভাবছি। আজ না হয় কাল একবার চলে যান, ঘাবড়াবেন না। আমি আজ চলি। দিন কয়েক পরে আমাকে এদিকে আসতে হবে একটা কাজে, তখন বরং খোঁজ নিয়ে যাব। আসুন তবে। দাঁড়ান, আপনার ঠিকানাটা লিখে রাখি মশাই। আপনি তো আবার চোর চোর ধরতে জানেন, কখন কি দরকার পড়ে। বলে নন্দবাবু একটা খাতায় কিকিরার ঠিকানা লিখে নিতে লাগলেন। কোনো একটা কথায় হাসির হল্লা উঠেছিল। চন্দন, তারাপদ, কিকিরা সকলেই হাসছে। শেষে হাসি থামিয়ে কিকিরা বললেন, পুরনো কথা শুনলে তোমরা এত হাসো কেন বলো তো? আমি কি বানিয়ে বলছি না বাজে কথা বলছি? চন্দন বলল হাসতে হাসতে, তা বলে আপনি বিশ্বাস করতে বলেন? আগেকার দিনে কলকাতা শহরে থিয়েটার হলের সামনে হুকোর দোকান থাকতো, তামাক কলকে ফিট করা। বাবুরা মাঝে মাঝে হল থেকে বেরিয়ে এসে হুকো টেনে যেতেন। আমি বলছি না চাঁদুবাবু, বইয়ে বলছে। আমি তখন কোথায়? আমার পিতৃপুরুষও জন্মাননি মনে হয়। সে কি এখনকার কথা? শখানেক বছর পিছিয়ে যাও, তারও বেশি। ভুবন মুখুজ্জের বইয়ে পড়েছি, তখন থিয়েটার পাড়ায় প্ল্যাকার্ডকে বলতো প্যালাকাট। অবশ্য যারা মুখ্য সূক্ষ্ম মানুষ, থিয়েটারে সাধারণ কাজকর্ম করতো তারা। পানির দোকানের ছোড়ারা থালায় বরফ জলের গ্লাস সাজিয়ে হেঁকে হেঁকে বিক্রি করত বিলেতি জল। 1 পেয়ালা 1 পাইস। খেয়ে নিন বাবুরা, বুক ঠান্ডা প্রাণ ঠান্ডা। তারাপদ মুখ মুছতে মুছতে বলল, তখন সিগারেট, বিড়ি, সোডা, লেমনেড ছিল না। সিগারেট তো সেদিনের বাচ্চা। ছিলিম সাজা হুঁকোর দোকানেও জাতগোত্র ছিল। বামুন হুঁকো, কায়েত হুঁকো, যার যেটি দরকার টেনে নিত। সিগারেট কজন চোখে দেখেছে? আর লেমনেড জন্মেছে। বলতে বলতে থেমে গেলেন কিকিরা। কে যেন এসেছে। বগলা দরজা খুলে কথা বলছিল। কিকিরা ঘরের দরজার দিকে তাকালেন। বগলা এলো। একজন দেখা করতে এসেছে। কে? নিয়ে এসো। প্রায় সঙ্গে সঙ্গে যে লোকটি এলো, কিকিরা তাকে দেখে অবাক। ভাবতেই পারিনি এমন কাউকে দেখবেন। তুমি নন্দবাবুর দোকানের লোক না? কি নাম যেন? শ্রীকুমার? হ্যাঁ গে হ্যাঁ, আমি শ্রীকুমার। তা হঠাৎ এখানে? বাবু পাঠিয়েছেন। নন্দবাবু? কি ব্যাপার? শ্রীকুমার খানিকটা আড়ষ্ট, চোখে মুখে উদ্বেগও রয়েছে। বলল, আমাদের বাবু ভীষণ জখম হয়ে পড়ে আছেন। সে কি? কিকিরা যেন চমকে উঠে সোজা হয়ে বসলেন চেয়ারে। জখম? নন্দবাবু জখম হয়ে পড়ে আছেন? কোথায়? হাসপাতালে? না, বাড়িতেই আছেন। হাসপাতালে পাঠাবার অবস্থাই হয়েছিল। ভাগ্য ভালো হাসপাতালে পাঠাতে হয়নি, বাড়িতেই বিছানায় পড়ে আছেন। কিকিরা একবার তারাপদদের মুখের দিকে তাকালেন। তারপর চোখ সরিয়ে শ্রীকুমারকে দেখতে দেখতে বললেন, তুমি বসো, ওই টুলটা টেনে নাও। কি হয়েছে বলো তো? শ্রীকুমার বসল না। মাথায় লম্বা রোগাটে গড়ন তার, নাক লম্বা, চোখ গর্তে ঢোকা, গালে অল্প দাড়ি, পরনে ধুতি, গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, মাথা চুল পাতলা।
বয়স 40-এর ওপর। শ্রীকুমার বলল, আপনি আমাদের দোকানে গিয়েছিলেন 8-10 দিন আগে। হিসাব করে কিকিরা বললেন, হ্যাঁ, এই তো কাল শুক্রবারের আগের শুক্রবার, আজ শনিবার, 9-10 দিনই হলো। আপনি যেদিন গেলেন তার পরের দিন বাবু হাতিবাগানে ওই বিশ্বাস বাবুদের বাড়িতে বুড়ো কর্তার সঙ্গে দেখা করতে যান। তাকে সব জানাতে গিয়েছিলেন। ফিরে এসে বললেন বুড়ো কর্তা তেমনভাবে কানই দিলেন না কথাটায়। বললেন তার আলমারি তিনি বেচে দিয়েছেন নিজের মর্জিতে, কারো কিছু বলার থাকতে পারে না। আমাদের বাবু তবু বললেন, কিন্তু আপনার নাতি যে আমায় শাসিয়ে এসেছে। বিশ্বাস বাড়ির বুড়ো কর্তা বাবুকে বললেন, এখন তো ও নেই, দীঘা থেকে ফিরে আসুক আমি বলবো। ছেলেটা যে জেদি আমি জানি, তবে গুন্ডা বদমাস ধরনের নয়। কেন যে ও আপনার দোকানে গিয়ে শাসিয়ে এলো তাও বুঝতে পারছি না। আসুকো, জিজ্ঞেস করব। বলে শ্রীকুমার চুপ করে গেল। কিকিরা একটু ভাবলেন। নন্দবাবু ঠিক হয়েছে কি? কবে? কোথায়? আগে পরশুদিন সন্ধেবেলায় 7:30 নাগাদ বাবু একটা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পাড়ার কাছাকাছি মল্লিক লেনের মুখে একটা লোক আচমকা পাশের গলি থেকে মোটর বাইক নিয়ে বেরিয়ে এসে বাবুকে পাশ থেকে ধাক্কা মারে, মেরেই পালিয়ে যায়। ধাক্কা মারে? ইচ্ছে করে না অ্যাক্সিডেন্ট? বাবু বলছেন ইচ্ছে করে, মতলব নিয়ে। লোকটাকে দেখেছেন নন্দবাবু? ওখানে রাস্তার বাতি ছিল না কাছাকাছি। 2-1 পলক যা দেখেছেন তাতে সেই ছেলেটার মুখ বলেই তার মনে হলো। উনি তখন রাস্তায় ছিটকে পড়েছেন, কোমরে লেগেছে, হাতে মাথায় চোট, মুখ থুবড়ে পড়ায় গালে নাকে লেগেছে, রক্ত পড়ছিল। আপনি নিজে গেলেই সব দেখতে পাবেন, শুনবেন। আমি আর কি বলবো। নন্দবাবু আমায় তবে যেতে বলেছেন? আগে হ্যাঁ, সেই জন্যই আমায় আপনার ঠিকানা দিয়ে পাঠিয়েছেন। অনেক করে বলেছেন আপনি যেন একবার যান তার বাড়িতে। তিনি তো আর দোকানে আসতে পারছেন না। কিকিরা চোখ বুজে মাথা নাড়লেন, তারপর তাকালেন। বাড়িটা কোথায় যেন? অনেক আগে 1-2বার গিয়েছি, ঠিক মনে নেই। ঠিকানাটা বলে যাও, আর একটু বুঝিয়ে দাও আমাকে। শ্রীকুমার ঠিকানা বলল। নন্দবাবুর বাড়িটা কোথায় হবে বুঝিয়েও দিল। কিকিরা বার কয়েক ঠিকানাটা আওড়ালেন, বললেন, ঠিক আছে, আমি কাল বিকেলে যাব। নন্দবাবুকে বলো। এমনিতেই কথা ছিল পরে একদিন তার কাছে যাব। তুমি বরং এখন এসো। সাবধানে থাকতে বলবে নন্দবাবুকে। এই বয়সে চোর জখম বড় ভোগায়। শ্রীকুমার চলে গেল। অল্প সময় চুপচাপ। কিকিরা অন্যমনস্ক। তারাপদ আর চন্দনও কথা বলল না। ঘরে বাতি জ্বলছে, পাখাও চলছিল। লাফ মেরে মেরে গরম যেন এগিয়ে এসেছে। চৈত্র মাস একেবারে দোরগোড়ায়। শেষ পর্যন্ত কিকিরাই কথা বললেন, অনেকটা অবিশ্বাসের গলায়। আমি এতটা ভাবিনি। তারাপদ বলল, কি ভাবেননি? ভাবিনি সত্যি সত্যি নন্দবাবুর ওপর হামলা হতে পারে এভাবে, এত তাড়াতাড়ি। চন্দন বলল, এটা স্যার অ্যাক্সিডেন্ট কেস হতে পারে। কোনো আনারই হয়তো ধাক্কা মেরে পালিয়েছে। অসম্ভব নয়, কিন্তু নন্দবাবু যে বলছেন ওই ছোকরাকেই উনি দেখেছেন। সত্যি কি দেখেছেন না চোখের ভুল? উনি হয়তো উদ্বেগ আতঙ্ক নিয়ে রয়েছেন বলে ভুল দেখেছেন, কিংবা ভাবছেন। এখন কিছু বুঝতে পারছি না। দেখি কাল ওর বাড়ি যাই, কথা বলি। তারাপদ দেশলাইয়ের বাক্স বার করে একটা কাঠি নিল। তারপর কান চুলকোতে চুলকোতে বলল, আপনার কাছে আলমারি গল্প আমরা শুনেছি। হতে পারে ওটা মূল্যবান আসবাব, কিন্তু একটা কাঠের পুরনো আলমারির জন্য এত কাণ্ড হয় কেমন করে? একজন বিক্রি করবে, পরে নাতি এসে শাসাবে। তারপরেও ধরুন যিনি কিনলেন তিনি আবার ওই বুড়ো ভদ্রলোককে গিয়ে জানিয়েও এলেন শাসানোর কথাটা। বুড়ো কোনো কানই করলেন না। এরপর আবার হামলা। কিসের এমন মহামূল্যবান আলমারি স্যার? আপনি যাই বলুন,
ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না। চন্দন বলল, আসলে নন্দবাবু বোধহয় কোনো কারণে প্যানিক হয়ে রয়েছেন। কিকিরা বললেন, তারও তো একটা কারণ থাকবে চাদু। নন্দবাবু কচি ছেলে নন, প্রবীণ মানুষ, ব্যবসাও করছেন কতকাল। পুরনো ফার্নিচার কেনা আর বেচা তার কাছে নতুন জিনিস নয়। এতকাল কোনো ঝামেলা হয়েছে বলে শুনিনি, বলেনও নি সেদিন। হঠাৎ এই বিশ্বাস বাড়ির আলমারি নিয়ে কেন তিনি ঝামেলায় পড়বেন, ভয় পাবেন? তোমরা ভুলে যেও না, নন্দবাবুর দোকান যথেষ্ট পুরনো। ওই এলাকাটা তার নিজের এলাকা, ওখানে সবাই তার চেনা। হাঁকডাক করলে 10 জন বেরিয়ে পড়বে, তবু একটা ছোকরা কোন সাহসে গিয়ে তাকে শাসিয়ে আসতে পারে? বলে কিকিরা থামলেন কয়েক মুহূর্ত, আবার বললেন, নন্দবাবুর পাড়ার কাছাকাছি গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার ধক তার হলো কেমন করে? আপনি নন্দবাবুর ধারণার কথা ভাবছেন। ওটা সিম্পল অ্যাক্সিডেন্ট কেস হতে পারে, অন্য কেউ ধাক্কা মেরেছে হয়তো। দেখি কাল একবার নন্দবাবুর কাছে যাই, দেখে আসি ভদ্রলোককে, তখন জানতে পারবো। তারাপদ বলল, আপনি যান, দয়া করে আমাদের লেজুর করবেন না স্যার, আপনার বন্ধু আপনি। তারাপদকে থামিয়ে দিয়ে কিকিরা বললেন, লেজুর কাকে বলে তুমি তাই জানো না? আমার লেজের সঙ্গে তোমায় জুড়বো কেন? তোমরা হলে আমার সাগরেদ আর পার্টনার। আরে বাবা, বিকেলে একটু যাবো, তাতে আপত্তি কিসের? শোনো তারাবাবু, এই সংসার বড় বিচিত্র জায়গা, মিস্টিরিয়াস প্লেস। লোকজনের সঙ্গে যত মিশবে, চোখ খুলে দেখবে, ততই তোমার জ্ঞান চক্ষু। থাক থাক স্যার, আর লেকচার শোনাবেন না আপনার। তারাপদ বলল কিকিরাকে বাধা দিয়ে, আপনার পাল্লায় পড়ে এরই মধ্যে আমাদের জ্ঞান চক্ষু যথেষ্ট ফুটেছে, আরও বেশি ফুটলে জ্ঞানী বুদ্ধ হয়ে যাব। কিকিরা হাসলেন। বুদ্ধ তো একটাই হয় হে, তবে বুদ্ধু হয় হাজারে হাজারে। শোনো বাবা, আমার সার কথা হলো, নন্দবাবুই হোক, বিশ্বাসবাড়ির ছোট কর্তা সুবর্ণকান্তি হোক, কিংবা তার নাতি ওই ছোকরাই হোক, কে যে কাকে বুদ্ধ বানাতে চাইছে একবার দেখতে চাই, বুঝলে? চন্দন ঠাট্টার গলায় বলল, এবার তাহলে আপনার কেসটা হবে আলমারি রহস্য। কোন রহস্য বলতে পারছি না। আলমারিটা অবশ্যই রহস্যের লিস্টিতে পয়লা নম্বরে জায়গা পাবে। পাবে বলছেন, কিন্তু কেন পাবে স্যার? পুরনো একটা কাঠের ফার্নিচার, তার মধ্যে এমন কি রহস্য থাকতে পারে? কিকিরা মাথা চুল ঘাঁটতে ঘাঁটতে বললেন, কথাটা ঠিক, তবে একবার ভেবে দেখো, এক ভদ্রলোক স্বেচ্ছায় টাকা নিয়ে তার বাড়ির একটা আলমারি বেচে দিয়েছেন। সেটা কিনেছেন নন্দবাবু, যার ব্যবসাই হলো পুরনো আসবাব কেনা। এই পর্যন্ত ঠিক আছে, নো প্রবলেম, নো রহস্য। অথচ তারপরই এক রাফ টাইপের ছোকরা, যিনি আলমারি বেচেছেন, তার নাতি এসে নন্দবাবুকে শাসিয়ে গেল আলমারিটা ফেরত দিয়ে আসতে। না দিলে নন্দবাবু বিপদে পড়বেন। কেন? তার এমন ব্যবহার করার কারণটা কি? তারাপদ বলল, স্যার, নাতির হয়তো মনে হয়েছে নিজেদের ঘরের জিনিস ওইভাবে বেচে দেওয়াটা উচিত হয়নি। ওদের আভিজাত্যে লাগে, সেন্টিমেন্ট। বেশ, তো সেন্টিমেন্টে লাগতেই পারে, তা বলে এসে নন্দবাবুর দোকানে এসে বয়স্ক এক ভদ্রলোককে শাসিয়ে যাবে? কি বলছো তুমি? বলার আর ধরন ছিল না? ভদ্রজনের মতো বুঝিয়ে বললেই পারত। তারাপদ চুপ, জবাব দিতে পারল না। কিকিরা বললেন, তা সে যাই হোক, নন্দবাবু আবার যখন বিশ্বাস বাড়ির ছোট কর্তার কাছে সবকিছু জানাতে গেলেন, তখন ছোট কর্তা কানেই তুললেন না কথাটা। শ্রীকুমার কি বলে গেল নিজেরাই শুনলে। উনি নাকি বলেছেন নিজের জিনিস আপন মর্জিতে বেচেছেন, কারো কিছু বলার থাকতে পারে না। এবার বলো, নন্দবাবুর দোষটা কোথায়? চন্দন মাথা নাড়ল, না, নন্দবাবুর দোষ নেই কোথাও। তাহলে সেই ছোকরা আবার কেন নন্দবাবুকে ওভাবে জখম করার চেষ্টা করবে? হ্যাঁ, যদি অবশ্য ওই ছোকরাই ধাক্কা মেরে থাকে। চন্দন বলল, সেটা কাল বুঝতে পারবো।
নন্দবাবুর সঙ্গে দেখা হলে। তারাপদ মুখ মুছে নিল। পাখা চলছে ঠিকই, তবে গুমোট লাগছে, ঘাম হচ্ছিল, জল তেষ্টা পাচ্ছিল তার। উঠে পড়ল। ভেতরে গিয়ে সে খেয়ে আসবে। যেতে যেতে বলল, আলমারিটা আপনি দেখেছেন কিকিরা? দেখে কি মনে হয় ওর মধ্যে কোনো রহস্য থাকতে পারে? বাইরে থেকে দেখেছি, খুবই সুন্দর। ভেতরে মানে আলমারির ভেতরে কিংবা জিনিসটাকে জড়িয়ে কি রহস্য আছে কেমন করে বলবো? তারাপদ ভেতরে চলে গেল। চন্দন বোধহয় ব্যাপারটা জটিলতা বুঝতে পারছিল খানিক। বলল, ছোকরার নাম কি, কি করে? নামটাম জানি না, কি করে বলতে পারবো না। নন্দবাবু যা বলেছেন তার থেকে মনে হলো ছোকরা দীঘায় কারোর সঙ্গে মিলেমিশে বা একলা একটা হোটেল খোলার চেষ্টায় আছে। আজকাল প্রায়ই দীঘায় গিয়ে থাকে, কাজকর্ম দেখে। বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন? জানি না, দাদুকে চিনি না, নাতি কেউ নয়। কেমন করে বলবো সম্পর্ক কেমন? চন্দন একবার নিজের হাত ঘড়ি দেখল। 8টা বাজে প্রায়। এবার উঠে পড়তে হবে। আপনি তাহলে কাল নন্দবাবুর বাড়ি যাচ্ছেন? যাই, নিজের চোখে দেখে আসি একবার। ঠিক কি ঘটেছে উনি ছাড়া আর কে বলতে পারবে? তার মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? আমি বলতে চাইছি নন্দবাবু বিশ্বাস বাড়ির ছোট কর্তার সঙ্গে দেখা করার পর কি কথাবার্তা হয়েছে, তারপর কি ঘটেছে, কেনই বা তাকে মোটর সাইকেলে ধাক্কা খেতে হলো, সত্যি সত্যি সেই ছোকরা তাকে ধাক্কা মেরেছে কিনা জানা দরকার। তারাপদ ফিরে এলো। বলল, স্যার, আপনি একটা ফ্রিজ কিনতে পারেন না? কেন? কেন আবার কি, ঠান্ডা জল খেতে পারতাম। আমার আদিকালের আইস বক্সে রাখা জলের বোতল ঠান্ডা হয় না? হয়, তবে ফ্রিজ বলে কথা। তোমাদের দেখছি পুরনো জিনিসে মন ওঠে না। আরে ফ্রিজ তো হালের জিনিস। আগে সাহেব শুভ থেকে শুরু করে বড় লোকের বাড়িতেও ওই আইস বক্সই থাকতো, বুঝলে? এখনো তুমি চাঁদনিতে গেলে আইস বক্স কিনতে পাবে। আমার বাপু ওই বরফ বাক্সেই চলে যায়। ফ্রিজ নিয়ে আমি কি করব? দিব্যি আমার চলে যাচ্ছে। চলুক তাহলে, আমরা আজ উঠি। এসো, কাল তাহলে তুমি যাচ্ছ আমার সঙ্গে। তারাপদ তেমন উৎসাহ দেখালো না। আপনি বললে যেতেই হয়, তবে আলমারির ব্যাপারটায় আমি ইন্টারেস্ট পাচ্ছি না। দেখাই যাক না নন্দবাবু কি বলেন। চন্দনরা উঠে পড়ল। নন্দবাবু বিছানায় শুয়েছিলেন। গায়ে ফতুয়া, সামনের দিকটা শার্ট পাঞ্জাবির মতন বোতাম লাগানো, পরনে ধুতি, দুপাট করে লুঙ্গির মতো জড়ানো রয়েছে কোমরে। বাঁ হাতে প্লাস্টার টাটকা, পায়ের দিকেও মোটা ব্যান্ডেজ, কপালে একপাশে কালশিটে পড়েছে, তার উপর কোনো ওষুধ লাগানো, গালেও কালছে দাগ। ভদ্রলোককে বেশ কাতর দেখাচ্ছিল, যন্ত্রণায় চোখ মুখ শুকনো। কিকিরাকে দেখে যেন আশ্বস্ত হলেন। আসুন রায়বাবু, বলে তারাপদর দিকে তাকালেন। একে তো চিনি না। কিকিরা পরিচয় করিয়ে দিলেন। তারাপদ আমার সাগরেদ, চালাও বলতে পারেন। বসুন আপনারা। বিছানার কাছাকাছি চেয়ার ছিল, টেনে নিয়ে বসলেন কিকিরা। ইশারায় বসতে বললেন তারাপদকে। এই অবস্থা হলো কবে? কিকিরা বললেন, পরশুর আগের দিন সন্ধেবেলা। একটা দিন ডাক্তার বৌদি করে কাটলো। কাল সকালে এক্স রে করেছি, বিকেলে প্লাস্টার। হাতের হাড় দুটুকরো হয়ে গিয়েছে, এই রিস্টের ওপরে। পায়ের হাড় ভাঙেনি, তবে মোচকে গিয়েছে। মাথায় বেশ লেগেছে মশাই। রক্ষে যে মারাত্মক কিছু হয়নি। সারা পিঠ কোমরে যা ব্যথা। তা তো হবেই, বয়স হচ্ছে এখন। অল্প লাগলেও তার জের সহজে ছাড়তে চায় না। নন্দবাবু কাকে যেন ডাকলেন। ঘরের অবস্থা দেখে বোঝা যায় কিকিরা আসবেন জেনে আগে ভাগেই সব গোছগাছ করে রাখা হয়েছিল। বাড়ির কোনো কাজে লোক মুখ বাড়ালো। নন্দবাবু চা জল দিতে বললেন। কিকিরা বললেন, ব্যাপারটা আগে সব শুনেনি। আপনি যা যা ঘটেছে আমায় বলুন। নন্দবাবু বালিশে হেলান দিয়ে যতটা পারেন গুছিয়ে বসলেন। তারাপদ ঘরটা দেখছিল। পুরনো বাড়ির ঘর যেমন হয়,
মাঝারি মাপের, মাথার ছাদে কড়ি বর্গা, দেওয়ালের রং সাদা, জানলায় কাঠের পাল্লা, লোহার গরাদ। ঘরের মধ্যে আসবাবপত্র সবই পুরনো ধাঁচের, কিন্তু দামি এবং সুন্দর। দেখে মনে হলো এই ঘরেই নন্দবাবু থাকেন। নন্দবাবু বললেন কিকিরার দিকে তাকিয়ে, আপনার কথা মতো আমি পরের দিনই সুবর্ণবাবুর কাছে গেলাম, বললাম তাকে সব কথা। শুনে উনি ভীষণ অবাক হলেন। বললেন, আমি তো কিছু জানি না, রাজা আমায় একটা কথাও বলেনি। রাজাকে? ওর নাতি, ডাক নাম রাজা, ভালো নাম রাজীব, রাজীব নন্দী। ও, সুবর্ণবাবুরা না বিশ্বাস? মেয়ের ছেলে, গোত্র বদল হয়েছে। হ্যাঁ, তা তো হবেই। আর কি বললেন উনি? বললেন আলমারি ফেরত দিতে হবে না, ও বাড়িতে যা জিনিসপত্র আছে সবেরই মালিকানা তার। তিনি নিজেই বেচে দিয়েছেন আলমারি, অন্যের তা নিয়ে কথা বলার অধিকার নেই। আগেও তিনি এটা ওটা বেচে দিয়েছেন, কই তা নিয়ে তো কোনো ঝঞ্ঝাট হয়নি। হঠাৎ এটা নিয়ে কেন হবে তিনি বুঝতে পারছেন না। কিকিরা কি ভেবে বললেন, উনি কি বলছেন, নাতির সঙ্গে এ নিয়ে কথা বলবেন? হ্যাঁ বললেন, রাজা এখন দীঘায়, 4-5 দিন পরে ফিরবে, তখন কথা বলবেন। তার মানে নাতি ফিরে এলে তিনি নিশ্চয়ই বলেছেন কথাটা। বলার কথা। রাজা দীঘায় কি করে শুনেছেন? শুনেছি, এক বন্ধুর সঙ্গে হোটেলের ব্যবসা করবে বলে আদা জল খেয়ে লেগেছে। এখনো হোটেল চালু হয়নি, কাজকর্ম চলছে, মাস 2 আরও হয়তো লাগবে। তারাপদ চুপচাপ শুনছিল, দেখছিল নন্দবাবুকে। ভদ্রলোককে একেবারে সাদামাটা নিরীহ বলেই মনে হয়, তবে ব্যবসাদার মানুষ, চোখে মুখে এক ধরনের বুদ্ধির ছাপ তো থাকবেই। কিকিরা বললেন, তারপর এই ঘটনা, আপনি বাইকে ধাক্কা খেলেন। হ্যাঁ, আমি দোকান বন্ধর পর একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধে। একটু আগে হালকা একটা ঝড় উঠেছিল, কাল বৈশাখী নয়, ধুলোর ঝড়, থেমেও গেল। আমি বাড়ি ফিরছি, আমাদের পাড়ার কর্পোরেশনের প্রাইমারি স্কুলটার আগে একটা আধমরা পাকুড় গাছ আছে, পাশেই মিল্ক বুথ। জায়গাটা নিরিবিলি, আলো কম। হঠাৎ একটা মোটর সাইকেল এসে আমার পাশ থেকে ধাক্কা মারলো। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম রাস্তায়। যে আপনাকে ধাক্কা মারলো তাকে আপনি দেখেছেন? ওই 2 পলকের জন্য। লোকটা যে রাজীব, আপনি চিনলেন কেমন করে? আমি তার মুখ দেখেছি। তারাপদ বলল, মাথায় হেলমেট ছিল না? ছিল। হেলমেট 2 ধরনের হয়, কোনো কোনো হেলমেটের মুখের সামনে আড়াল থাকে, ফাইবার গ্লাসের। আলো যেখানে কম সেখানে আপনি কেমন করে মুখ দেখবেন ড্রাইভারের? মুখের সামনে আড়াল ছিল না, আমি স্পষ্ট দেখেছি। সেই ছোকরা ধাক্কা মারার পর আমার দিকে তাকালো, কি একটা বলল, তারপর চলে গেল। কাছাকাছি তখন কেউ ছিল না গলিতে? ধরতে পারলো না? না, ফাঁকা ছিল। একটু পরে সত্যবাবুকে দেখলাম, তিনি আমায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলেন। আমি যতবার উঠে দাঁড়াবার চেষ্টা করছিলাম, পাচ্ছিলাম না। মনে হলো পায়ে জোরই পাচ্ছি না। সত্যবাবুই তখন লোকজন ডেকে ধরাধরি করে আমায় বাড়ি পৌঁছে দিলেন। কিকিরা মন দিয়ে নন্দবাবুর কথা শুনছিল। সামান্য সময় চুপচাপ থাকার পর বললেন, আপনার চোখের ভুল হয়নি তো? মনে তো হয় না, ওই ছোকরার মুখ ভুল হওয়ার কথা নয়। কেমন দেখতে? ধবধবে ফর্সা, মুখের আদল লম্বাটে, খাড়া নাক, চোখ দুটো জল জল করছে, থুতনির কাছে দাড়ি, গোফও রেখেছে, গাল পরিষ্কার, স্টাইলের দাড়ি মশাই। কিকিরা কি বলতে যাচ্ছিলেন, তার আগেই ভেতর থেকে চা মিষ্টি এলো। এত কেন? শুধু চা হলেই হতো। কিকিরা বললেন, বাড়িতে এসেছেন, শুধু চা খাবেন? তাছাড়া এই ব্যবস্থা আমার গিন্নির। ছেলে কোথায়? কি একটা পড়তে গিয়েছে, আমিও সব বুঝি না, পরীক্ষা দেবে চাকরির। ও, তা নন্দবাবু,
বিশ্বাস বাড়িতে গিয়ে সুবর্ণকান্তি বাবুর সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন তখন আপনার কি মনে হলো? মানে নাতি সম্পর্কে দাদুর মনোভাব কেমন দেখলেন? বৃদ্ধ ভদ্রলোক কি নাতির ওপর বিরক্ত, পছন্দ করেন না তাকে, নাকি মনে হলো নাতিকে প্রশ্রয় দেন? নন্দবাবু বালিশটা কোনো ক্রমে টেনে নিলেন ভর দেওয়ার জন্য। বললেন, দেখুন, আমি ঠিক বুঝলাম না। বিরক্ত হয়েছেন যে তাও বোঝা গেল না, তবে ওর ওইভাবে দোকানে এসে শাসানো তার পছন্দ হয়নি। বললেন ও ফিরে এলে কথা বলবেন। দীঘার হোটেল তৈরি কতদিন ধরে চলছে? আমি সেভাবে জানতে চাইনি, কথায় কথায় মনে হলো 2-3 মাস তো হবেই। হোটেলের নাম ঠিক হয়েছে? জানি না। চা মিষ্টি খেতে খেতে তারাপদ বলল, আপনার দোকান এখন দেখছে কে? আমার কর্মচারীরা। ছেলে মাঝে একদিন গিয়েছিল। দোকানে আর ওই ছোকরা যায়নি? না। কিকিরা হঠাৎ বললেন, নন্দবাবু, আপনার কি মনে হয় রাজা ওই আলমারি ফেরত পাওয়ার জন্য এত ব্যস্ত কেন? কি আছে ওর মধ্যে? আমিও তো তাই ভাবি, কি আছে? পুরনো কাঠের আলমারি, দেখতে সুন্দর, সবই ঠিক, তাই ভাবে কত পুরনো বনেদি জিনিস একসময় বাজারে বিক্রি হয়ে যায়। 2-1 পুরুষের জিনিস তার বংশধররা বিক্রি করে দেয়, বেশিরভাগই টাকার অভাবে বেচে দেয়। কাঠ তো সামান্য জিনিস মশাই, কত মণি মুক্ত রূপোর বাসন, বিদেশি কাঁচের বাহারি জিনিস, মার্বেলের মূর্তি, বিক্রির কি শেষ আছে? আমি একবার একটা লাল পাথরের প্যাঁচা কিনেছিলাম, রেয়ার জিনিস। লাল প্যাঁচা? তারাপদ অবাক হয়ে বলল, লাল কেন, সাদা, কালো, মেটে রঙের প্যাঁচাও পাওয়া যায়। এক এক দেশের কারিগরের তৈরি। শখের ব্যাপার হয়তো, তবে শুনেছি কোনো কোনো দেশে পেঁচা নাকি বড় পয়মন্ত জিনিস। আমাদের দেশেই তো আমরা পেঁচাকে লক্ষ্মীর বাহন মনে করি। কিকিরা বললেন, পেঁচা বিক্রি করে দিয়েছেন? কবে? সে কি আজকের কথা? এক সাহেব 3000 টাকায় কিনে নিয়েছেন। কিকিরা কি যেন ভাবলেন, চায়ে চুমুক দিয়ে অন্যমনস্কভাবে ঘরের চারিদিকে তাকালেন একবার। জানলার দিকে দেওয়ালে শ্রীচৈতন্যর পট, অন্য পাশে দেওয়াল ঘড়ি, নন্দবাবুর মা বাবার ফটোও রয়েছে বাঁধানো। আলমারিটা কেনার পর আপনি ভেতরটা ভালো করে দেখেছিলেন? কিকিরা বললেন হঠাৎ। নন্দবাবু সামান্য অবাক হলেন। কি দেখবো? আমি মশাই যখন আলমারিটা কিনি তখন তো ওটা ফাঁকা। দোকানে নিয়ে আসার পর আলাদাভাবে কিছু দেখিনি। ওই একবার উপরের ড্রয়ার দুটো টেনে দেখেছিলাম, ফাঁকা। ড্রয়ার দুটোর মাঝখানে যে ছোট ছোট খোপগুলি আপনি সেদিন দেখলেন, সেগুলোও ফাঁকা। ধুলো আর 2-4টে ন্যাপথলিনের শুকনো গুলি ছাড়া কিছুই দেখিনি। তাছাড়া দোকানে এনে রাখার পর তো ও নিয়ে মাথা ঘামায়নি। দোকানের কর্মচারীরা অন্য কাজ নিয়ে ব্যস্ত। আলমারিটা পড়েই ছিল, মাত্র কদিন আগে কেনা। পরে যখন সময় পাওয়া যাবে তখন ওতে হাত পড়বে। আগে ভাগে আর কত খুঁটিয়ে দেখব বলুন? কিকিরা মাথা নাড়লেন। কথাটা ঠিকই, একটা পুরনো আসবাব দোকানে তুলে এনে কে আর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে মাথা ঘামাতে বসে? এমন তো নয় যে আজ যা এনেছি কাল পরশুই তা বিক্রি হয়ে যাবে বলে তারা থাকবে সারাই সুরাই রং পালিশের। একটা খদ্দের জুটতে কত মাস লাগবে কে জানে। কাজেই হুড়োহুড়ি করার দরকার কোথায়? আলমারিটা এখনো দোকানেই আছে? কিকিরা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এই বাড়ির নিচের তলায় আমার একটা গোডাউন আছে। জায়গা যে বেশি তা নয়, সেখানে ভাঙাচোরা জিনিস পড়ে আছে কটা। ভাবছিলাম আলমারিটা সরিয়ে আনবো কিনা। আনতে পারেন, তবে তাতে কি লাভ হবে? না, লাভ আর কি হবে, বরং বাইরের বিপদ ঘরে টেনে আনা হতে পারে। আপনার কাঠকুটো ফার্নিচারের দোকান, হঠাৎ যদি কোনোভাবে আগুন লেগে যায় দোকান পুড়ে ছাই হয়ে যেতে পারে।
এনসিওর করানো নেই? আচমকা এই প্রশ্নে নন্দবাবু যেন থতমত খেয়ে গেলেন। পরে বললেন, আছে, আজকাল কি আর ইনসিওর না করায়? তবে কি জানেন, যা চায় তা তো আর ফিরে আসে না। ব্যবসা দোকান তাও দু পুরুষের পুড়ে ছাই হয়ে গেল, বদলে কিছু টাকা পেলাম, তাতে কি আর মনে শান্তি আসে? কিকিরা প্রায় মুখ ফসকে বলতে যাচ্ছিলেন, এনসিওর থেকে কীরকম টাকা পাওয়া যাবে, বললেন না কথাটা। ঘড়ির দিকে একবার তাকিয়ে কিকিরা বললেন, আজ তো উঠতে হয় নন্দবাবু, পরে আবার খোঁজ করে যাব। রায়মশাই, একটা কথা। বলুন। আপনাকে আমি একবার দেখা করার অনুরোধ করেছিলাম দু একটা কারণে। সংকোচে কি আছে, বলুন। আপনি আমায় পরামর্শ দিন কি করব। সেদিন আপনার সঙ্গে ওইভাবে আচমকা দেখা না হলে আমি কি আপনাকে খুঁজে পেতাম না? আমার মাথায় আসতো, ভাগ্য ভালো সেদিন আপনাকে পেয়ে গিয়েছিলাম। আমি এখন কি করব বলুন তো? কি করতে চান? আমার উকিলকে বলে ছেলেকে সঙ্গে নিয়ে থানায় পাঠাবো, একটা ডায়েরি করে আসবে। না করাই ভালো আপাতত। সেদিন আপনি থানা পর্যন্ত গিয়ে ফিরে এসেছিলেন, আবার এখন আপনি সন্দেহ করছেন সেই একই ছোকরা আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারবার চেষ্টা করেছে। সন্দেহ তো প্রমাণ নয়, অযথা খুঁচিয়ে ঘা করবেন কেন? আরও একটু দেখুন। তাহলে আপনি দয়া করে যদি আমার তরফে একটু খোঁজ খবর করেন। কিকিরা হাসলেন। আচ্ছা দেখি, আমার বিদ্যে আর কতটুকু, তবু দেখব, আপনি যখন বলছেন। বলে উঠে দাঁড়ালেন। তারাপদও উঠে পড়ল। শুনছিলেন বিমল করের লেখা কিকিরা সমগ্র থেকে নীল বাননের হার উপন্যাসের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।